কার্বনিক অ্যাসিড H2CO3, কিছুই না। আপনার জানা কি নাম মনে রাখার দরকার নেই, দুটো এইচ যোগ হয়ে গেল, এইচ আর এইচ যোগ হলে H2 হলো আর CO3, H2CO3 হয়ে গেল। এবার এর কি নাম, কার্বনিক অ্যাসিড না হাইড্রোনিক অ্যাসিড না অন্য কি, জানার দরকার নেই। আপনি কেমিক্যাল কম্পোজিশনটা হচ্ছে বাইকার্বটা জেনে রাখুন। বাইকার্ব হচ্ছে HCO3 আর হাইড্রোজেন, তো এই দুটো যোগ হয়ে একসঙ্গে হলো কি H2CO3 বা কার্বনিক অ্যাসিড। H2CO3 হওয়ার পরে তারা আবার কিন্তু নিজেরা ভেঙে যায়, যখনই যুক্ত হওয়ার পরে তারা ভেঙে যায়, বিয়ে দেওয়ার সাথে সাথেই তারা আবার ডিভোর্স ফাইল করে ফেলে। আবার ডিভোর্স ফাইল করে ফেলার পরে তারা ভেঙে গিয়ে কি করছে, H2O জল তৈরি করে দিচ্ছে আর একটা গ্যাস তৈরি করে দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাস তৈরি করে দিচ্ছে আর জল তৈরি করে দিচ্ছে। ঘটক মিলিয়ে দিল দুজনকে, কিন্তু তার সংসার করতে পারলো না, ভেঙে গেল। সে একজন জল করে দিল আর গ্যাস করে দিল। এবার এরা এই স্থান থেকে চলে গেল সেলের মধ্যে। এই সেলের মধ্যে আসার জন্য এদের কোনো ব্যারিয়ার নেই। ডিফিউশনের পদ্ধতি হচ্ছে যেখানে কম আছে সেইখানে উপর থেকে নিচের দিকে নেমে যাওয়া। এই ডিফিউশন পদ্ধতিতে সে ব্লাড থেকে চলে এলো কোথায়, সেলের মধ্যে। সেলের মধ্যে তার আবার দুজন আসার পরে আবার দুজনের মধ্যে ভাব হয়ে গেল, আবার এই সিএ তাদেরকে আবার মিলিয়ে দিল। যেই মিলিয়ে দিল তারা আবার কিন্তু সেই কার্বনিক অ্যাসিড ফর্ম করলো, আবার তারা ঘর সংসার করতে শুরু করলো। কিন্তু এদের ঘর সংসার টেকে না বেশি দিন, কারণ সে এই লোকটাকে বের করে দেওয়ার জন্য এর সঙ্গে এত কিছু ছলচাতুরি করছে। কে এই লোকটা, এই হাইড্রোজেন, এই বাইকার্ব, একে বের করার জন্য এর সঙ্গে যোগ করলো, যোগ করে একে বের করে নিয়ে সেখানে চলে এলো। কার্বনিক অ্যাসিড আবার ভেঙে গেল, ভেঙে গিয়ে হাইড্রোজেন আলাদা করে দিল আর বাইকার্ব আলাদা হয়ে গেল। বাইকার্ব বললো না, তোমাকে আমি আর তোমার সঙ্গে টিকবো না, তোমাকে একদম পৃথিবী থেকেই বিদায় করে দেবো, আমার শরীর থেকেই বের করে দেবো। তাকে বের করে দিচ্ছি কিভাবে, সোডিয়ামের পাম্প দিয়ে থ্রু দিয়ে সেই ভেঙে চলে আসছে। আর এই বাইকার্ব আবার ব্লাডে ফিরে যাচ্ছে, আবার একটা পাম্প আছে যে পাম্পের থ্রু দিয়ে সে বডিতে যাচ্ছে, বডি থেকে সবার ক্লোরাইড চলে আসছে, এসে এই বডিতে মধ্যে সেলের মধ্যে থাকছে, আর তার লিকি চ্যানেল দিয়ে সে আবার নিজের ব্লাডের জায়গায় ফিরে চলে যাচ্ছে। এখান দিয়ে আসছে পাম্পের থ্রু দিয়ে, সে তার গর্ত আছে সেই নালি দিয়ে সে চলে যাচ্ছে। এইভাবে যদি আমি ভাবি, তাহলে আমি গল্পটা বললাম, এটা শুনতে খারাপ লাগতে পারে হয়তো কারো কাছে, যে এই অনুঘটক বা এনজাইম এই দুজনকে একসঙ্গে করে দিচ্ছে কেন, একে এখান থেকে বহিষ্কার করার জন্য। এই বহিষ্কার করতে গিয়ে সে একসঙ্গে যুক্ত হচ্ছে, যুক্ত এখানে সেলে আসছে, সেল থেকে সে টিউবওয়েলে আসছে। বোঝাতে পেরেছি এইটুকু রতন বাবু? এই যে সিএলটা যদি এই সেলে আসছে না, সিএল দিয়েছেন, এটা সিএলটা হচ্ছে একে ব্যালেন্স করে একে আনার জন্য, অন্য কিছুই না। সিএলটা শুধু এই পাম্পটা চলতে গেলে এই পাম্পটায় বাইকার্বের সঙ্গে এই সিএলটাকে আনতে হচ্ছে। এই পাম্পটা হচ্ছে এই দুজনের জন্য, এই CO3 আর সিএল এর জন্য এই পাম্পটা, সবুজ রঙের পাম্পটা। এই লাল রঙের পাম্পটা হচ্ছে এখানটায় সোডিয়াম আর হাইড্রোজেনের জন্য। এখানে সোডিয়াম বাইরে থেকে ভেতরে আসবে আর ভেতর থেকে হাইড্রোজেনকে বাইরে বের করতে পারবে। আর স্যার এনএ করেছে নাইট্রোজেন, তো হবে তো এটা, এনএ যেটা করেছে এনএ সোডিয়াম, নাইট্রোজেন এনএ নয়, নাইট্রোজেন এনএ হচ্ছে সোডিয়াম। সোডিয়াম, আচ্ছা আচ্ছা, সোডিয়াম আর হাইড্রোজেন, ঠিক আছে। হ্যাঁ স্যার, এই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে বলুন, বুঝতে না পারলে আমি আবার এখানে বলাবো। এই জায়গাটা আগে যে আপনি বুঝিয়েছেন না স্যার, সেই ছবিটা আসেনি, কিন্তু এই ছবিটা পুরো কভার করতে পেরেছি। হ্যাঁ, যদি এই পর্যন্ত কারো জায়গায় কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় যে আমার শরীরের মধ্যে হাইড্রোজেন আয়ন বেশি আছে, আমার এখানে টিউবওয়েলের মধ্যে সোডিয়াম এসে গেছে, হাইড্রোজেনকে বাইরে বের করে দেওয়ার পদ্ধতিটা কি, না এবার বুঝতে পেরেছি স্যার। আপনার কথা বলছি না, আপনি বাদ দিয়ে বলুন। আর অন্য কারো কোনো যদি এই জায়গায় কোনো অসুবিধা থাকে বলুন, আমি আবার এগোচ্ছি। সিএলটা কিভাবে স্যার দেখি প্রশ্ন স্যার? হ্যাঁ 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 বলুন 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 স্যার, ওই H2CO3 এটা যে জল এবং কার্বন ডাই অক্সাইডে ভেঙে যাচ্ছে, ওখানে কি কোনো এনজাইমের প্রয়োজন আছে? সমস্ত জায়গায় জয়েন করার ক্ষেত্রে এবং ভাঙার ক্ষেত্রেও সিএ এনজাইমটা কাজ করছে।
ভাঙার আচ্ছা, ক্ষেত্রেও কাজ করছে। এখানে ওইটা এখানেও ভাঙার ওইটা ক্ষেত্রে বললাম, আরেকবার বলুন। এখানেও ভাঙার ক্ষেত্রে কাজ করছে, এখানেও যোগ করার ক্ষেত্রে কাজ করছে। আচ্ছা, ভাঙছে এবং আবার আচ্ছা, গড়ছে, দুটো কাজই করছে শুধু ওখানে। কারণ ভাঙছে এই কারণে তাকে এই ইন্ডিয়া থেকে বাংলাদেশে পৌঁছানোর জন্য ওই জায়গাটা তাদেরকে না আলাদা করে দিলে যে একসঙ্গে যেতে পারবে না। ঠিক আছে, ইয়েস, ওকে। এইবার বুঝেছি, এইবার আরো ভালো করে বুঝে গেলাম। এখান ইন্ডিয়া থেকে বাংলাদেশে থেকে বলছি এক মিনিট, ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকতে গেলে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল পাসপোর্ট দরকার, জয়েন্টলি কোনো টিকিট নিয়ে সেখানে যেতে পারবে না। এখানে ওরা আছে জয়েন্টলি, এখানটা ওরা আছে জয়েন্টলি। এই জন্য সিএ করলো কি, এই যে এনজাইম তখন একে ভেঙে দিল। এরা আলাদা আলাদা যাওয়ার রাস্তা আছে, একদম খোলা রাস্তা, পাসপোর্ট দেখলো সঙ্গে সঙ্গে ছেড়ে দিল, কোনো আটকানোর জায়গা নেই, এটা কেউ আটকাবে না, এর কোনো পাম্পের দরকার নেই, এর ডিফিউশনের থ্রু দিয়ে চলে যাচ্ছে জল, আর গ্যাস তো অনায়াসে যেতে পারে। বাইপাস, এটা বাইপাস হয়ে গেল। আবার যে এখানে পৌঁছে গেল, তখন আবার এখানে সেই সেলের ভেতরে এনজাইম আছে, আবার এক না করলে তাকে ভাঙতে পারবে না, এক না করলে হাইড্রোজেন আলাদা করতে পারবে, শুধু এইচ আর ও দিয়ে কোনো কিছু হবে না, জলকে ভেঙে তাকে এইচ আর ও কিছু হবে না, তাই তাকে করতে হবে একসঙ্গে তাদেরকে কার্বনিক অ্যাসিড তৈরি করছে, করে আবার এখানে সিএ এখানে যেমন যোগ করছে, যোগ করে আবার ভাগ করছে, ভাগ করে করছে কি দুজনকে, একজনকে হাইড্রোজেন একদম আলাদা করে দিচ্ছে, আর একজন হাইড্রোজেন দিয়ে বাইকার্ব করে দিচ্ছে এই CO3। সিএলটা আসতে গেলে কি এনজাইম না, সিএল আসতে গেলে কোনো এনজাইমের ভূমিকা নেই, কারণ সিএলটা হচ্ছে পাম্প। এই যে পাম্পটা, এই যে এখানে পাম্প যেটা চলছে, এই পাম্পের থ্রু দিয়ে এই পাম্পটা হচ্ছে HCO3 আর সিএল এর জন্য। সিএল স্যার হাইপারলি অ্যাক্টিভ বলে তো এটা হচ্ছে স্যার, সক্রিয় বলে, তা সিএল এর তো যেটা বেশি না, সক্রিয়তা বেশি না। সিএলটা সেলের প্রয়োজন আছে, সিএলটা ব্লাডে বেশি প্রয়োজন আছে। ব্লাডে হচ্ছে ম্যাক্সিমাম কম্পোজিশন হচ্ছে সিএল থাকে এক্সট্রা সেলুলার ফ্লুইডে, সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড দুটোই কিন্তু আপনার এক্সট্রা সেলুলার ফ্লুইড বা ব্লাডের মধ্যে বেশি থাকে। যখন তারা অ্যাকশন পোটেনশিয়ালে যখন প্রয়োজন হয়, এসএ নোডে পার্টিকুলার কিছু কিছু জায়গা আছে, এসএ নোড, নিউরো নোডে, নিউরো অ্যাকশন পোটেনশিয়াল যখন হয়, নার্ভ অ্যাকশন পোটেনশিয়াল হয়, তখন সেখানে প্রয়োজন হয়। সেই জন্য ব্লাডের মধ্যে এই দুটো কম্পোজিশন বেশি, আর সেলের মধ্যে হচ্ছে পটাশিয়াম কম্পোজিশন বেশি। এবারে প্রশ্ন আসছে যে আমার তাহলে এখানে যে সেলটা এসে এনএটা এখানে পড়ে আছে, এনে কি করছে? এনে তো ভেতরে থাকার কথা নয়, সেলের ভেতরে, এনে তো বাইরে যাওয়ার কথা। হ্যাঁ, বাইরে যাচ্ছে। কিরকম ভাবে যাচ্ছে? ঠিক সিমিলার, এখানে আরো একটা পাম্প আছে এই সেলের মধ্যে, সেল ওয়ালে অসংখ্য পাম্প আছে, লক্ষ লক্ষ পাম্প আছে। কিছু পাম্প আছে সোডিয়াম আর পটাশিয়ামের জন্য, সোডিয়াম পটাশিয়াম পাম্প। সোডিয়াম এখান থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, আর এখান থেকে পটাশিয়াম ভেতরে ঢুকছে। এই সোডিয়াম বাইরে বেরিয়ে যাচ্ছে, সোডিয়াম বাইরে বেরিয়ে কোথায় আসছে? ব্লাডের মধ্যে। যার জন্য ব্লাডের মধ্যে আমরা সোডিয়ামের লেভেল কি দেখি? 140 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, পার এমএল, পার এমএল। আর সেখানে পটাশিয়াম হচ্ছে 3.5 to 5.5 মিলি ইকুইভ্যালেন্ট পার এমএল। স্যার ছবিটা কেটে গেল, স্যার ছবিটা কেটে গেল আবার। কোন ছবিটা কেটে গেছে? হ্যাঁ, ওই পুরোটাই উঠে গেছে। আচ্ছা, আমি দেখছি। হ্যাঁ, পুরোটাই চলে গেছে বোর্ড থেকে। আচ্ছা, দেখছি। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আমার কাছে রয়ে গেছে, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এসছে? ওই ম্যাপ। হ্যাঁ, এসছে স্যার। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমরা বুঝতে পারলাম যে আমাদের বডির যা প্রয়োজন, বডিতে সেই রকম মেকানিজম আছে, এবং যেখানে আমাদের শরীরের মধ্যে খুব বেশি হচ্ছে, তখন সেই অ্যাসিডটাকে আমরা বাইরে বের করে দিচ্ছি। বাইকার্বকে কিন্তু কখনো বের করছি না, বাইকার্বনেটকে আমরা বের করছি না, কিপ ইন মাইন্ড। বাইকার্বনকে বের করছি না, আমরা হাইড্রোজেন আয়নটাকে বের করে দিচ্ছি। এবং এই বের করতে গিয়ে আমাদের কাছে আরো অনেকে সহায়তা করছে। কে সহায়তা করছে? হাইড্রোজেন ফসফেট আমাদের সহায়তা করছে। আমি সেই জায়গাটা এরপরে
পিকচারে আসছি, বা আমি এই বাইকার্বটা কিভাবে অ্যাবজর্ব হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি, বাইকার্ব রিঅ্যাবজর্পশনটা দেখিয়ে দিই। এই পর্যন্ত আমরা বুঝে নিয়েছি যে হাইড্রোজেনকে কি অ্যাসিড কিভাবে বাইরে বের করে দিচ্ছে। এবারে ফিল্ট্রেশনের থ্রু দিয়ে, এই ফিল্ট্রেশনের থ্রু দিয়ে কি হলো যে আমার যে গ্লোমেরুলার নেফ্রাইটিস, যে গ্লোমেরুলার যেটা আছে সেখানে গ্লোমেরুলাস ভুল করে সেখান থেকে বাইকার্বকে টিউবুলস মধ্যে পাঠিয়ে দিয়েছে, বাইকার্বকে টিউবুলসের মধ্যে পাঠিয়ে দিয়েছে। তাহলে কি করবে সে? তাকে তো ফেরত যেতে হবে ব্লাডের মধ্যে। যখন যেতে হচ্ছে, এইবারে দেখুন সে হাইড্রোজেনকে নিচ্ছে, এই হাইড্রোজেনকে বের করছে না, হাইড্রোজেনের হেল্প নিয়ে সে বডিতে ফেরত চলে আসছে। বাইকার্বটা কিভাবে আসছে? এই সোডিয়াম হাইড্রোজেন পাম্পের থ্রু দিয়ে হাইড্রোজেন বাইরে এসছে। এই হাইড্রোজেন কি করলো, সঙ্গে সঙ্গে যেই মলিকুলটা পড়লো, যেই মলিকুলটা বাইকার্বের মলিকুলটা পড়লো, এই একটা মলিকুলের সঙ্গে 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 হাইড্রোজেনটা যোগ হয়ে গেল। যেই যোগ হয়ে গেল তা কি করলো, কার্বনিক অ্যাসিড তৈরি করে ফেললো। এই কার্বনিক অ্যাসিড যেই তৈরি করলো, সঙ্গে সঙ্গে এনজাইম তার কাছে হেল্প করতে চলে গেল। এনজাইম এসে বললো, তুমি তো, তোমার দরকার তো ব্লাডে যাওয়া, তুমি এখানে থেকে কি করবে? তোমাকে তো ব্লাডে যেতে হবে, আমার তোমাকে দরকার ব্লাডে, বাইকার্ব তুমি যেতে পারবে না, তোমাকে ব্লাডে যেতে হবে। তো বাইকার্বকে কি করলো, এই হাইড্রোজেনের হেল্প দিয়ে কার্বনিক অ্যাসিড তৈরি করলো, আবার সেটাকে ভেঙে জল আর কার্বন ডাইঅক্সাইড করে দিল। আবার সেই বাংলাদেশ আর ভারতের বর্ডারের মধ্যখান দিয়ে ইজিলি তার জন্য পাস করে এলো, সেই একই প্রসিডিওরে আবার তারা ব্লাডে ফেরত চলে গেল। ইট ইজ ভেরি ইজি। একবার বাইকার্ব হাইড্রোজেনকে বের করার জন্য সাহায্য করছে, আবার হাইড্রোজেন বাইকার্বকে নেওয়ার জন্য সাহায্য করছে। যদি আমার শরীরের থেকে বাইকার্ব চলে যায় তাহলে আমাদের অসুবিধা হবে। আবার কখনো কখনো বাইকার্ব যদি বেশি হয়ে যায় সেটাকেও বের করে দিতে হবে, এটাকে ভেঙে দিতে হবে। ভেঙে এইভাবে তারা টুকরো করে দিচ্ছে। ঠিক আছে, তো এই একটা প্রসিডিওর হয়ে গেল। এবার আমরা চলে আসছি, যদি আমরা হাইড্রোজেন ফসফেট, খুব টাফ ব্যাপার, কিন্তু ব্যাপারটা খুব টাফ নয়। একটু যদি আমরা দু চারবার যদি ঘাটি না, তাহলে দেখবেন খুব ইজিলি চলে আসে, খুব একটা টাফ না। কিন্তু হাইড্রোজেন আমাদের কত রকম ভাবে হেল্প করছে। হাইড্রোজেন আমাদের বেশি হয়ে গেলে সেটা বেরিয়ে যাচ্ছে, আবার হাইড্রোজেন আমাদের বডিতে অ্যাসিড বেড়ে গেছে, আমাদের বডিতে অ্যাসিড বেড়ে গেছে। হাইড্রোজেনকে আমরা বাইরে বের করার জন্য কত রকম পন্থা ইউজ করতে পারি। ড্রাই হাইড্রোজেন সোডিয়াম ফসফেট, আমার টিউবুলের থ্রু দিয়ে আমি এখানে ডাইহাইড্রোজেন সোডিয়াম ফসফেট, এটার ফর্মুলাটা যেটা আছে সেটা হচ্ছে Na2HPO4, ডাইহাইড্রোজেন সোডিয়াম ফসফেট। তাহলে এখানে দেখতে পাচ্ছি দুটো সোডিয়াম আছে। সোডিয়ামকে তো আমি ছাড়তে চাই না, আমি সোডিয়ামকে ছাড়তে চাই না, সোডিয়ামটাকে আমার ব্লাডের ভীষণ প্রয়োজন। আগে আমরা বলেছি সোডিয়ামের ব্লাডের ভীষণ প্রয়োজন, সোডিয়ামকে বেরোবে। এই দুটো সোডিয়াম থেকে আমি একটা সোডিয়াম নিয়ে নিচ্ছি। কোথায়? এই পাম্পের থ্রু দিয়ে একটা সোডিয়ামকে আমি ভেতরে পাঠিয়ে দিচ্ছি, 1 সোডিয়াম। তার রইলো কটা? আর একটা সোডিয়াম রইলো। আর কে কে পড়ে রইলো? HPO4, ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট। ভেঙে কি হলো? সোডিয়াম হাইড্রোজেন ফসফেট, সোডিয়াম হাইড্রোজেন ফসফেট। যখনই সোডিয়ামটা বাইরে থেকে ভেতরে ঢুকে গেছে সেলের ভেতরে, তখন কে এসছে এখান দিয়ে? হাইড্রোজেন, এই পাম্পের থ্রু দিয়ে। এসে তো আর এখানে ঘোরাঘুরি করবে না, টিউবওয়েলের মধ্যে যখন আসছে তখন আরেকখানা কেমিক্যাল যখন পেয়ে গেছে তখন এর সঙ্গে ও অ্যাড হচ্ছে। এখানে অ্যাড হয়ে কি করছে দেখুন, এখানে একটা এইচ আছে, এখানে একটা এইচ আছে, তাহলে এইচ এর সঙ্গে এইচই মিলবে। তাহলে করলো কি? NaH2PO4।
কেমিস্ট্রিতে আর অন্য কিছু না, ভাঙা আর যোগ করা, বিয়োগ করা যোগ করা কিছু না। ছিল দুটো সোডিয়াম থেকে বেরিয়ে একটা চলে গেল ভেতরে, সে একটা হাইড্রোজেন কেনে দিল, পরে রইল কে একটা NaHPO4, ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট ভেঙে হয়ে গেল সোডিয়াম হাইড্রোজেন ফসফেট, আর সোডিয়াম হাইড্রোজেন ফসফেট হয়ে গেল কি NaH2PO4, সেটা হচ্ছে সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট। এই 2 দিয়ে একটা ডাই ব্যাপারে চলে আসছে, দেখুন ডাইহাইড্রোজেন ফসফেট, এই সোডিয়াম ডাইহাইড্রোজেন ফসফেট, অর্থাৎ আবার এই হাইড্রোজেনটাকে বাইরে বের করে দিলাম, আমার দরকার নেই, সোজা এখান থেকে একদম ইউরিনের থ্রু দিয়ে বডির বাইরে বেরিয়ে যাচ্ছে, যার জন্য আমরা এটাকে বলছি পার্মানেন্ট মেকানিজম, সেই ইউরিনের থ্রু দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তাহলে আমরা দেখছি যে আমাদের বডিতে যেগুলোর প্রয়োজন নেই, অপ্রয়োজনীয় জিনিস, সেগুলো যদি বের করে দিচ্ছি, আবার প্রয়োজন যেটা আছে যতটা পারছি সেটাকে আমরা বডিতে নিয়ে নিচ্ছি, তার জন্য সেটাকে ইউজ করছি। তেমনি এখানে আপনার আবার সেই একই প্রসিডিওর, এখানে যেই প্রসিডিওর থ্রু দিয়ে আমরা H2O এই যেভাবে আমরা জল করছি, এই বাইকার্বনেট করছি, এইভাবে ভেঙে আবার যোগ হচ্ছে, কার্বনিক অ্যাসিড হচ্ছে, হয়ে বডিতে ফেরত চলে যাচ্ছে। তেমনি আরেকটা হচ্ছে, তিনটে এর মধ্যে মানে রেনাল মেকানিজমের মধ্যে আরেকটা মেইন জায়গা হচ্ছে আরো একটা, এটা হচ্ছে অ্যামোনিয়া। সেটা কি ফর্মে থাকে? গ্লুটামিন বলে একটা জিনিস আমাদের শরীরের মধ্যে আছে, সেটা কি একটা অ্যামিনো অ্যাসিড। আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম অ্যামিনো অ্যাসিড তো আছে, তো এই বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের মধ্যে গ্লুটামিন একটা অ্যামিনো অ্যাসিড। এই গ্লুটামিন অ্যামিনো অ্যাসিড এটা হচ্ছে আপনার ব্লাড সেল টিউবুলস, এই গ্লুটামিন অ্যামিনো অ্যাসিড ব্লাড থেকে, যেহেতু অ্যামিনো অ্যাসিড, সে অনায়াসে সেলের মধ্যে চলে আসতে পারে। এই গ্লুটামিন অ্যামিনো অ্যাসিড কি করছে, আমি অত ইয়েতে যাচ্ছি না, ডিঅ্যামিনোরাইজেশন করা যায়, অ্যামিনো অ্যাসিডকে ডিঅ্যামিনোরাইজেশন করা যায়, সেটা করে তারা ভেঙে কি হচ্ছে, একটা হচ্ছে গ্লুটামিন, এই গ্লুটামিন ভেঙে টুকরো হয়ে একটা হচ্ছে, ভেঙে যাচ্ছে, ভেঙে কি হচ্ছে গ্লুটামেট, আর একটা হচ্ছে কি NH3 কি, এটা অ্যামোনিয়া। চলে আসছে সেই একই পদ্ধতি, পাম্পের থ্রু দিয়ে চলে আসছে টিউবুলের মধ্যে, NH3 একই পদ্ধতিতে H এর সঙ্গে যোগ হচ্ছে, যোগ হয়ে তারা কি তৈরি করলো, NH4। NH4 আর ভাঙে না, NH4 কখনো ভাঙে না। NH4 অর্থাৎ এই আমার হাইড্রোজেন আয়নটাকে বাইরে বের করার দরকার ছিল, এইখানেও হাইড্রোজেন আয়ন আছে, এখানেও হাইড্রোজেন আয়ন আছে, দেখুন কতগুলো হাইড্রোজেন আমরা বাইরে বের করে দিলাম। এই অ্যামোনিয়া যখন একবার সে আয়নাইজড হয়ে যাচ্ছে, সে আর ভাঙছে না, সে ইউরিয়ার থ্রু দিয়ে বডির বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। জিনিসটা শুনতে একটু বোধহয় খুব টাফ ব্যাপারটা, আমরা যদি ভালো করে হিসেব করে দেখি এটা খুব একটা টাফ ব্যাপার নয়, কিন্তু সেল থেকে অ্যামোনিয়া একবার ভেতরে চলে আসে, সেই যখন ওখানে অ্যামোনিয়া গ্যাস খুব ইজিলি চলে আসতে পারে সেল থেকে, কিন্তু সেই যখন একবার আয়নাইজড হয়ে যাচ্ছে, চার্জ হয়ে যাচ্ছে, তখন শেয়ার পারে না। আবার যদি ক্লোরাইডও থাকে, ক্লোরাইডও যদি এর সঙ্গে
যোগ হয়ে গিয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড করে দিতে পারে, অ্যামোনিয়াম ক্লোরাইড করেও যেতে পারে, পানি থেকে বেরিয়ে যেতে পারে। তাহলে আমরা এখানে দেখলাম যে কটা আমরা আলোচনা করলাম এই পর্যন্ত, সেগুলো হচ্ছে এটা পার্মানেন্ট মেকানিজম, এখান থেকে পার্মানেন্ট মেকানিজম। এই পর্যন্ত বলুন, যদি কারো কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে আমি বলছি, নাহলে আমি রিভিউতে চলে যাব। কারো কোনো জায়গায় আটকে আছে? কেমিক্যাল কম্পোজিশন বুঝতে অসুবিধা অন্য কিছুই না, শুধু এইটুকু জিনিস মাথায় রাখুন, আমাদের বডিতে এমনি করে তৈরি করা আছে, ইউরিনের থ্রু দিয়ে আমরা আমাদের অ্যাসিডকে বডি থেকে বাইরে বের করে দিতে পারি। যদি আমার বাইক কার্ভ সেখানে সাপোর্ট করে, আমার অন্যান্য যে সমস্ত কম্পোজিশন আছে, ব্লাড কম্পোজিশন গুলো আছে, সোডিয়াম, পটাশিয়াম বা আপনার গ্লুকামেট, অ্যামিনো অ্যাসিড বা সেইগুলি আমাদের পরিবারের শরীরের মধ্যে ঠিক মতো ব্যালেন্সিং এ থাকে, তাহলে কিন্তু আমরা অ্যাসিডকে বের করতে পারি। যখন ওখানে ইনব্যালেন্সিং এসে যায়, তখন বডিতে অ্যাসিডোসিস তৈরি হয়ে যায়, অ্যাসিড বেশি হয়ে যায়। সেই অ্যাসিডোসিস যদি হয়, সেটা যদি আবার খুব বেশি পরিমাণ হয়ে যায়, তার মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যায়। এটা আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম। তো এই ক্ষেত্রে যদি এইটুকু দেখে আপনারা জেনে রাখুন যে এই কেমিক্যাল কম্পোজিশনটা হয়তো মাথার মধ্যে ঢুকতে অসুবিধা হচ্ছে, কিন্তু এইটি হচ্ছে আমাদের যেহেতু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করি, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো কি হচ্ছে। ম্যাথমেটিক্যালি যদি আপনি দেখেন যে আমরা খুব সোরিক মায়াজমগুলো এর মধ্যে দেখাতে যাচ্ছে, কিন্তু সোরিক মায়াজম আসছে, এরকম বাফারিং সিস্টেম হচ্ছে, বডির মধ্যে সেন্সিটিভ হচ্ছে, আবার ক্লিয়ার হয়ে চলে যাচ্ছে, থাকছে ক্ষণস্থায়ী হয়ে চলে যাচ্ছে। কিন্তু এটা যদি পার্মানেন্টলি থেকে যায়, যদি বডির মধ্যে পার্মানেন্টলি এটা বাসা বাঁধে, তাহলে কি হবে? একটা মানুষের খুব হাইপার অ্যাসিডি হচ্ছে, প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড আপনার বডিতে জমা হচ্ছে। কোথায় জমা হচ্ছে? ব্লাড থেকে আসছে, আপনার সেলের মধ্যে চলে যাচ্ছে, সেলের মধ্যে থেকে সে টিবিউল দিয়ে বেরোতে পারছে না, আটকে যাচ্ছে। কি হচ্ছে? আলসারেশন ফর্ম করছে। যখন আলসারেশন ফর্ম করছে, তখন কিন্তু আর সে আর শরীরে নেই, তখন তার সিফিলিটিক ফর্মেশন চলে যাচ্ছে, ক্ষয় করে দিচ্ছে, ইন্টেস্টিনাল মিউকাসকে আলসারেশন ফর্ম করে দিচ্ছে, ক্ষয় করে দিচ্ছে। আমি যে কথাটা একটু আগে বলছিলাম যে আমাদের এইগুলো আমরা কি করে বুঝবো, আমরা কি করে বুঝবো আমার শরীরের মধ্যে এই ইমব্যালেন্স তৈরি হয়েছে, আমাদের শরীরের মধ্যে ইমব্যালেন্স তৈরি হয়েছে বুঝবো কি করে? আমাদের যদি দেখা যায় যে হঠাৎ করে আমরা ছিলাম ভালোই, কোনো খুব একটা অসুবিধা ছিল না, কাল পর্যন্ত ভালোই ছিলাম, গত 3-4 দিন ধরে দেখছি আমি প্রচন্ড পরিমাণে জল পিপাসা বেড়ে গেছে, প্রচুর পরিমাণে জল পিপাসা বেড়ে গেছে, অস্বাভাবিক হারে জল পিপাসা বেড়ে গেছে। সেটা থেকে আমি কি বুঝবো? যেমন জল খাচ্ছি তেমনি আমার পেচ্ছাপও হয়ে যাচ্ছে, ইউরিনও বেরিয়ে যাচ্ছে। এটা কি, এটা কি হয়েছে? কি জন্য জিনিসটা হতে পারে? অ্যাসিড বেড়ে গেছে না অ্যালকালি বেড়ে গেছে? ইমব্যালেন্সিং কিছু হয়েছে? অ্যালকালিক বেড়ে গেছে স্যার, না, অ্যাসিড। এটা যদি অ্যাসিড যদি বেড়ে যায় খুব, তখন মানুষের প্রচুর পরিমাণে জল পিপাসা বাড়ে। যখন অ্যাসিডোসিস হয়, যখন পিএইচ লেভেলটা 7.4 থেকে নিচের দিকে ডাউনওয়ার্ডসের দিকে যখন মুভ করে, তখন তার অ্যাসিডোসিস হয়। অ্যাসিডোসিস হলে মানুষের জল পিপাসা খুব বেড়ে যায়। জল পিপাসা বাড়া মানে তার ইউরিনও বাড়বে, সাথে সাথে তার খিদেটা চলে যাবে, খেতে পারবে না, হাইপার অ্যাসিডিটি হচ্ছে, খেতে পারছে না, খিদেটা নষ্ট হয়ে গেছে। কারণ দেখবেন আপনার অ্যাসিডিক পেশেন্ট গুলো পেটটা সময় একদম ফুলো ফুলো হয়ে থাকে, মুখ টক হয়ে থাকে, খেতে ইচ্ছে করে না, অ্যাসিডোসিস। তার সাথে সাথে কি হবে? তার কোনো কারণ নেই, সে কোনো পরিশ্রম করছে না, সে সারাদিন বাড়িতে যেন বসে থাকে, ড্রাউজি ভাব চলে আসছে, তার একটা উইকনেস ঠিক নয়, ড্রাউজি ভাব, কাজ করতে ইচ্ছে নেই, কোনো কিছু করার একটা মনোসংযোগ লাগছে না, যেন চুপচাপ বসে থাকি, আর একটা আলসেমি ধরে যাচ্ছে। তাহলে দেখুন এই জায়গার সাথে আমাদের যদি হোমিওপ্যাথি রিলেট করি, শরীর, আমি অমরনাথ স্যার যদি ভুল বলে থাকি পরে একটু সংশোধন করে দেবেন, এই ইয়েতে
আচ্ছা আচ্ছা, কোনো প্রশ্ন এসছে কি? ঠিক আছে, বলছি যেটা এই যে আমাদের শরীরের মধ্যে তখন ড্রাউজিনেস আসবে। তাহলে আমি এখানে দুটো জিনিস আমরা বললাম যে ম্যাথমেটিক অ্যাঙ্গেল থেকে আমরা বললাম এটা শরীর তখন এখানে ভেসে উঠেছে। শরীর তার মধ্যে কাজ করছে বলে কিন্তু তার বডিতে ইমব্যালেন্সিং তৈরি হয়েছে, তার বডিতে অ্যালকালি কমে গেছে, অ্যাসিড বেড়ে গেছে, দুটোর মধ্যে ব্যালেন্সিং নেই। এই ব্যালেন্স না থাকার ফলে কিন্তু এই জিনিসটা এসছে। এই শরীর মাঝে ওখানে প্লে করছে বলে কিন্তু এই জায়গাটা দেখা দিচ্ছে। এটা যদি কন্টিনিউ করে তাহলে এর সঙ্গে তার পাস্ট হিস্ট্রি নিয়ে দেখবেন। পাস্ট হিস্ট্রি যদি দেখা যায় কোনো সিফিলিটিক মাধ্যম, কোনো সিফিলিটিক স্টিগমা তার মধ্যে প্লে করছে, কোনো সিফিলিটিক মাধ্যম তার মধ্যে প্লে করছে ফ্যামিলিতে হিস্ট্রিতে, তার অ্যাসিডটা কিছুতেই বডি থেকে বেরোচ্ছে না, থেকে যাচ্ছে। প্রথমটা শরীরটা ফ্লারিশ করেছিল, এবারে কিন্তু সিফিলিস তার মধ্যে ফ্যামিলি হিস্ট্রি জেনিং থেকে দেখবেন যে সিফিলিসটা মাঝে তার মধ্যে এবারে প্রকাশ পাচ্ছে, আস্তে আস্তে মাথা চাড়া দিয়ে উঠছে, আলসারেশন ফর্ম করছে। স্যার অ্যালকালিক আর অ্যাসিডের মধ্যে তফাৎ কি স্যার? হ্যাঁ, অ্যালকালিক আর অ্যাসিডের মধ্যে ডিফারেন্ট কি? অ্যালকালি বলতে ক্ষার, হ্যাঁ অ্যাসিড বলতে অম্ল। আচ্ছা, ক্ষার আর অম্ল, ইয়েস। আমরা তো ছোটবেলায় পড়েছি জল ক্ষার, ক্ষার জলের মধ্যে আপনার জামা কাপড় পরিষ্কার হয় না। হ্যাঁ হ্যাঁ, ক্ষার ক্ষার, ইয়েস ইয়েস স্যার, ইয়েস। বাইকার, সোডিয়াম বাইকার, সোডা, সোডা। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। অনেকে দেখবেন এই অ্যাসিডিটি যখন খুব অ্যাসিড বেড়ে যায় তখন কি করে, খাওয়ার সোডা খায়। কি খায়? খাওয়ার সোডা। কি হলো, অ্যাসিডটা বেড়ে গেছে বলে সে আর কিছু অ্যালকালি তার মধ্যে যোগ করে দিল। অ্যালকালি যোগ করে দেওয়ার ফলে অ্যাসিডের ব্যালেন্সটা সমান হয়ে গেল। থামস আপ খায়, কোকো কোলা খায়, তাতে কি থাকে? সোডিয়াম বাইকার্বনেট থাকে, ভর্তি সোডিয়াম বাইকার্বনেট, আর কিছু থাকে না ওতে। কিছু কিছু অন্যান্য সমস্ত কেমিক্যাল দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে দেয়, কিন্তু ম্যাক্সিমাম পরিমাণ হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। যখনই অ্যাসিড, যখন ব্যালেন্সটা বেড়ে যাচ্ছে, অ্যাসিডটা আমাদের বডিতে লেভেল বেড়ে গেছে, তখনই সে সেখানে খাওয়ার সোডা দিয়ে দিচ্ছে, সেটা ব্যালেন্সিং এনেছে কিছু সময়ের জন্য। বাট দ্যাট ইজ টেম্পোরারি, কারণ তার পেছনে মাঝে কাজ করছে। সেই খাওয়ার সোডাটা যে বডিতে সেই পার্মানেন্ট থাকছে না, সেও কিন্তু বেরিয়ে যাচ্ছে এক্সক্রিয়েটের সাথে। তাহলে এখানে মাঝে কাজ করছে। এবার আমরা কি করি, মেটেরিয়াকে যাই, মেটেরিয়াতে গিয়ে দেখি কোন সিমটম গুলো, কোন কোন মেডিসিনে কোন সিমটম গুলো আছে। এত অ্যাসিড, এত হাইপার অ্যাসিড, দাঁত টুকে যাচ্ছে, দাঁত টক হয়ে যাচ্ছে, কিছু খেলেই দাঁত টুকে যাচ্ছে। আমরা পাই না অ্যাসিড আর বিয়েতে আইরিশ ভার্সে, আমরা পাই না রোবিনিয়াতে অ্যাসিডিটি। সুপারফিশিয়ালি তো আমরা তো এগুলো পাই অ্যাকুইট কন্ডিশনে। এবারে যখন অমরনাথ স্যার ভালো বলতে পারবেন, যখন আরো ডিপ অ্যাক্টিং এ যখন চলে যাবে, ডেপথ যখন বসে যাবে, তখন সেখানে তো অন্য জিনিস দেখা দেবে। আবার যদি অ্যালকালি যদি বেড়ে যায়, অ্যালকালি যদি বেড়ে যায় তাহলে কি হতে পারে? অ্যালকোলোসিস যদি হয়, যদি আমাদের পিএইচ লেভেলটা 8.5 হয়ে গেছে, দ্যাট মিনস অ্যালকোলোসিস হয়ে গেছে, নিউট্রাল থেকে বেড়ে গেছে অনেক, 7.4 থেকে অনেক উঁচুতে চলে গেছে। হঠাৎ সেই মানুষটা কিরকম একটা কনফিউজড হয়ে যাচ্ছে। আমি আপনার সঙ্গে বক্তব্য রাখছি, আমি আপনার সঙ্গে সবকিছু বলছি, হঠাৎ মাথা থেকে একদম সমস্ত কিছু আউট হয়ে যাচ্ছে। আমাদের হঠাৎ মাসেল টুইস্টিং শুরু হয়ে যাচ্ছে, হঠাৎ হাত পা গুলো কাঁপছে, টুইস্ট করছে, মাসকুলার স্পাজম শুরু হয়ে যাচ্ছে। মাসকুলার পায়ের যে রাত্রিবেলায় ঘুমিয়ে আছে, হঠাৎ বলতে মাসকুলার স্পাজম শুরু হয়ে গেছে,
পাটা টেনে ধরেছে, একদম খিচে ধরেছে, তারপর আবার রিল্যাক্স হয়ে যাচ্ছে। অ্যালকালোসিস, কনফিউশন অফ মাইন্ড, অ্যালকালোসিস, নামনেস অফ মাসেল, অ্যালকালোসিস। তো এই সব হচ্ছে আমাদের সিমটম দিয়ে আমরা বুঝতে পারি যে বডিতে এখন কোনটা বেশি চলছে। এই বেশিটাকে নর্মাল করার জন্য সৃষ্টিকর্তা আমাদের বডির মধ্যে সেই সমস্ত মলিকুলগুলোকে দিয়ে রেখেছেন যেগুলো আমাদেরকে ব্যালেন্সিং রাখবে, যাতে না বাবা তোমার এগুলো কিছু হবে না, ব্যালেন্সিং থাকবে। তার জন্য কিছু এনজাইম দিয়েছেন, কিছু অ্যামিনো অ্যাসিড দিয়েছেন, আর এই কেমিক্যাল কম্পোজিশনগুলো দিয়েছেন, যাতে একে যেটা বললাম ঘটকের কাজ করে, তাকে বর্ডার পাস করাতেও কাজ করছে, আবার বর্ডার পার করে দেওয়ার পর সেখানেও তার ঘটক আছে, সে তার এজেন্ট আছে, সেও একই এজেন্ট, সে ওখানে বসে তাকে আর মিলিয়ে দিচ্ছে। এই জিনিসগুলোই হচ্ছে আমাদের ব্যালেন্সিং। যদি অ্যাসিড বেড়ে গিয়ে থাকে তাহলে সেখানে বাইকার্ব দিতে হবে, ওই অ্যাসিডটাকে কমিয়ে একটা হালকা স্ট্রং অ্যাসিডকে কমিয়ে হালকা অ্যাসিড করে দেবে। আবার যদি অ্যাসিড বা অ্যালকালি খুব বেড়ে গিয়ে থাকে তখন তাকে অ্যাসিড দিয়ে আবার সেটাকে হালকা অ্যালকালি করে দেবে। এইটাই হচ্ছে আমাদের কেমিক্যাল ফর্মুলা। তাহলে আমাদের মেকানিজমের মধ্যে কি কি ছিল আমরা বলেছিলাম, তিনটে মেকানিজম ছিল। এক হচ্ছে আমাদের বাফার সিস্টেম, যেটা সঙ্গে সঙ্গে করে। দুই হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, আর তিন হচ্ছে আমাদের রেনাল সিস্টেম। তো রেনাল সিস্টেম হচ্ছে পার্মানেন্ট সলিউশন। রেনাল সিস্টেম হচ্ছে পার্মানেন্ট সলিউশন। এই জন্য আমাদের যদি কারো কিডনি ফেলিওর হয় তখন তার সব কিছু কিন্তু ফেলিওর হয়। কিডনিতে যদি কোন রকম ইরেগুলারিটি শুরু হয়, আমরা জানি গ্লোমেরুলোনেফ্রাইটিস বলে একটা কথা, আমাদের একটা রোগ আছে গ্লোমেরুলোনেফ্রাইটিস। এই গ্লোমেরুলাসের মধ্যে যখন ইনফ্লামেশন হয়, বোমেন ক্যাপসুলের মধ্যে যখন ইরেগুলারিটি শুরু হয়, ফিল্ট্রেশন যখন ঠিক হয় না, তখন আমাদের ইউরিনের সাথে অনেক কিছু বেরিয়ে চলে যায়। কেন বেরিয়ে যায়? বডি রিঅ্যাবজর্ব করতে পারছে না। এই অ্যাসিড বেস ব্যালেন্সের মতো বডি রিঅ্যাবজর্ব করতে পারছে না। এই টিবিউল থেকে তার যে সেলগুলো আছে, সেলগুলো ঠিক মতো ফাংশন করতে পারছে না। সেলের মধ্যে কোন রকম ডিস্টারবেন্স শুরু হয়েছে, সেল ওয়াল ড্যামেজ হয়েছে। যে কথাটা আগের দিন বলছিলাম যে এপিথেলিয়াল সেলটা কি সাংঘাতিক, আমাদের প্রতিটা জায়গায় এপিথেলিয়াল সেলকে আমাদের কতটা হেল্প করে, সেটা আমরা সেল যখন পড়ি না তখন বুঝতে পারি না। তো এই জায়গাগুলো হচ্ছে আমাদের একটু জেনে নেওয়া। আমি বেশি কিছুই না, এইগুলো থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে একটা মানুষের শরীর মধ্যে এইটুকু শুধু জেনে রাখলেও আমরা পারবো যে মানুষের শরীরে যদি অ্যাসিড বেশি হয় তখন তাকে এখানে অ্যালকালি দিলে সেটাকে অ্যাসিডটাকে কমিয়ে দেবে, লো অ্যাসিডিক করে দেবে। আর যদি অ্যালকালি বেড়ে যায় তখন সেখানে অ্যাসিড দিয়ে ওটাকে লো অ্যালকালি করে দিতে হবে। এই মেকানিজমটাই হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল মেকানিজম। এই ফিজিওলজিক্যাল মেকানিজমগুলো আমরা কিছু সিমটমের মধ্যখান দিয়ে দেখতে পাই। যেমন আমি বলছি স্যার, আমাদের খুব ক্লোজ স্যার, আমি পরে আপনাকে নাম বলবো, আমি সকলের সামনে নামটা বলতে চাইছি না। কয়েকদিন আগে একটা আমাদের কোনো জায়গায় ক্লাস করাতে উনি ডেমনস্ট্রেশন দিতে গেছেন। তার কিছুক্ষণ আগে তার বাইরে থেকে একটা ফোন এসেছিল, এবং ফোন আসার পরে আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করি, তার বাড়ি থেকে একটা ফোন এসছে এবং সে একটু ইরিটেট হয়ে গেছে, কনসেন্ট্রেশন করতে পারছেন না, রাখতে পারছেন না, কনসেন্ট্রেট করতে পারছে না। একটা সময় গিয়ে তার সমস্ত যেন ব্ল্যাক আউট হয়ে মাথা থেকে সব বেরিয়ে গেছে, কোন টপিক্স পড়াচ্ছে, কোন সাবজেক্ট পড়াচ্ছে, সেখানে সে কিছুতেই সে কনসেন্ট্রেট করতে পারছে, একদম স্টিল দাঁড়িয়ে গেছে কিছু সময়ের জন্য। তারপর আস্তে 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 আবার সেটাকে নর্মালাইজ করেছে। এইটি তো আমাদের ব্যালেন্সিং এ ডিস্টারবেন্স হয়েছে, এইখানে তো অ্যালকালোসিস হয়েছে, বাফার সিস্টেম সেখানে ফেল করেছে, রেসপিরেটরি সিস্টেম গিয়ে সেখানে তাকে ওভারকাম করেছে। তখন তার শ্বাস যে খুব জোরে পড়ে, শ্বাসটাও তার ধীরে ধীরে যাচ্ছে আসছে, খুব ধীরে ধীরে তাকে নিচ্ছে। এটাও কিন্তু আমাদের মেকানিজমের মধ্যে আছে, যেটা আমি বলছিলাম যে রেসপিরেটরি মেকানিজমে
রেসপিরেটরি মেকানিজমে যখনই আমাদের বডিতে কার্বন ডাই অক্সিজেনের যদি কনসেন্ট্রেশন বেড়ে যায়, কার্বন ডাই অক্সাইড ক্যারেক্টারিস্টিক, আমি যেদিন আমি কিডনিতে ব্লাড প্রেশার পড়াবো সেদিন কিন্তু আমি বলবো, এই প্রশ্নটা যিনি করেছেন কিডনি কিভাবে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে, আজকে কিন্তু আমি ওই চ্যাপ্টার পড়াচ্ছি না। হ্যাঁ, কে যেন প্রশ্নটা করেছেন, নবীন রায়, কিডনি কিভাবে রক্তচাপ নিয়ন্ত্রণ করে স্যার, ঠিক আছে। এইটাই কিন্তু আমি যেদিনকার যদি আমি ক্লাস করাই ব্লাড প্রেশারের বা কিডনির, তখন আমি এটা বলে দেবো, ঠিক আছে। আজকে ওই এর মধ্যে ঢুকলে কিন্তু রুট ছেড়ে বেরিয়ে চলে যাব। তো আমি যেটা বলছিলাম, আমাদের শরীরের মধ্যে যদি অ্যাসিড বেড়ে যায়, কিরকম ভাবে বাড়তে পারে? আমরা তো জানি আমাদের প্রত্যেকটা সেল থেকে, আমি যখন এই ক্লাসটা শুরু করেছি তখনই বলেছিলাম, প্রত্যেকটা সেল থেকে আমরা অক্সিজেন যেমন নিচ্ছি, নিয়ে কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছি। আমরা বডিতে নিচ্ছি অক্সিজেন, নিয়ে তার মেটাবলিক প্রসেস কমপ্লিট করার পরে সে সেখান থেকে মেটাবলিক প্রসেস কমপ্লিট হওয়ার পরে সে ছাড়ছে কার্বন ডাই অক্সাইড, এবং কার্বন ডাই অক্সাইডের ক্যারেক্টার হচ্ছে কি, সে অ্যাসিডিক। এই কার্বন ডাই অক্সাইড যদি আমাদের শরীরের মধ্যে বেশি পরিমাণে জমে যায়, এটাকে পার্সিয়াল প্রেশার বা কার্বন ডাই অক্সাইড বলা হয়, এবং সেটা যদি মোর দেন 45 মিলিমিটার পার মার্কারি যদি হয়ে যায়, তখন কি হয়? অ্যাসিডোসিস। কি অ্যাসিডোসিস? মেটাবলিক অ্যাসিডোসিস। যখনই এই ধরনের কোনো মেটাবলিক অ্যাসিডোসিস হয় আমাদের ব্রেনের মধ্যে, আমি এখানে লিখেছি দেখুন, হয়তো আপনাকে দেখাতে পারবো, দেখুন আমি এখানে লিখেছি, all of we know that mainly medulla oblongata and partially pons, the parts of brain control the respiratory mechanism of our body. এই medulla oblongata, mainly medulla oblongata আমাদের ব্রেনের একটা পার্ট, যে কিন্তু আমাদের রেসপিরেটরি মেকানিজমটাকে কন্ট্রোল করে। যখনই আমাদের বডির মধ্যে কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে, কনসেন্ট্রেশন বাড়ার সঙ্গে সঙ্গে প্রেশার তো বেড়ে যাচ্ছে, এই কার্বন ডাই অক্সাইড যখন বেড়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমাদের ব্রেইনে মিডুলা অবলিঙ্গেটা সে ইনফর্ম করছে রেসপিরেটরি সিস্টেমকে, তোমার বডিতে ভীষণভাবে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে, তুমি তাড়াতাড়ি এটাকে রিমুভ করো, বডিতে রেখো না। কারণ কার্বন ডাই অক্সাইড হচ্ছে অ্যাসিডিক, বডি পিএইচ লেভেলকে চেঞ্জ করে দেবে, ব্লাডের পিএইচ লেভেলকে চেঞ্জ করে দেবে। তা কি করতে হবে স্যার? তুমি ইমিডিয়েটলি জোরে জোরে করে শ্বাস নেওয়াও, জোরে জোরে শ্বাস নেওয়াও। জোরে জোরে শ্বাস নিতে মানে কি করতে হবে স্যার? মিডুলা অবলিঙ্গেটাকে যখন জিজ্ঞেস করছে কি করতে হবে, তখন বলছে তুমি ওকে ভেন্টিলেটেড করো। কি ভেন্টিলেট করো স্যার? হাইপার ভেন্টিলেশন। তুমি তাকে হাইপার ভেন্টিলেশন করাও। রেসপিরেটরি মেকানিজম তখন মানুষকে মিডল অবলিঙ্গেটা তাকে যখন ইন্ডিকেশন দিল, তখন সে বলো তুমি রেসপিরেটরি সিস্টেম, তুমি তাড়াতাড়ি ওকে জোরে জোরে শ্বাস নিতে বলো, ডিপ ডিপ ব্রিথ নিতে বলো। তোমার যা ক্ষমতা আছে তুমি যেটা করো, তুমি এই হাইপার ভেন্টিলেশন চালু করে দাও। হাইপার ভেন্টিলেশন চালু করা মানে হচ্ছে কি, ডিপ deep and fast breathing. Deep and fast breathing. যদি ডিপ অ্যান্ড ফাস্ট ব্রিদিং যদি হয় তাহলে কি হবে? তাহলে কার্বন ডাই অক্সাইড যতটা আমাদের শরীরের মধ্যে জমেছিল সেটা তখন সে লেভেলটাকে
এই কার্বন ডাইঅক্সাইডটাকে অনেক বেশি পরিমাণে রিমুভ করতে শুরু করে দেবে, কার্বন ডাইঅক্সাইডকে অনেক বেশি পরিমাণে রিমুভ করতে শুরু করে দেবে, রিমুভাল করবে, রিমুভ করবে। এই কার্বন ডাইঅক্সাইডকে যখন বের করে দেবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডটা আমরা প্রথমেই বললাম যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অ্যাসিডিক ক্যারেক্টার। অ্যাসিডিক ক্যারেক্টার হওয়ার জন্য বডির মধ্যে তার অ্যাসিডোসিস হয়ে গেছে, মেটাবলিক অ্যাসিডোসিস হয়ে গেছে, রেসপিরেটরি অ্যাসিডোসিস হয়ে গেছে। যখনই সে কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দেবে তখনই সে আবার পিএইচ লেভেলটাকে তার নর্মাল জায়গায় নিয়ে এসে রেখে দেবে। তাহলে আমার এখানে যে রেসপিরেটরি সিস্টেম যে কাজটা করছে, মেটাবলিক অ্যাসিডোসিস যখন হচ্ছে, অর্থাৎ খুব বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড জমে যাচ্ছে বডির মধ্যে, তখন তাকে ডিপ ব্রিদিং আর ফাস্ট ব্রিদিং করতে বলছে। কে বলছে? আমার ব্রেন বলছে। ব্রেনের একটা পার্ট মিডিউলা অম্বলিগেটা এই ইনফরমেশনটা দিচ্ছে, রেসপিরেটরি সিস্টেম তুমি কিন্তু তাড়াতাড়ি এখানে ব্রিদিংটা বাড়িয়ে দাও। সেই মুহূর্তে কিন্তু আমরা যখন খুব অ্যাসিডিটি আমাদের হয় তখন আমাদের জোরে জোরে একটু শ্বাস নিই, একটু ঘন ঘন শ্বাস নিই, তাতে কি হয় অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বডি থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে আমরা বেশ রিল্যাক্স বোধ করি। এটা কিন্তু অটোমেটিকলি হয়। আর যার হয় না, যার সেই ডিপ ব্রিদিং থেকে অন্য কোনো প্রবলেমের সঙ্গে তার আছে, সিওপিডি যার কাছে, সে কি পারবে ডিপ ব্রিদিং নিতে? সে পারবে না। তো এইসব ক্ষেত্রে তখন তার ইমব্যালেন্সিং শুরু হয়ে যাবে। ঠিক সিমিলারলি যখন কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন যখন ফল করবে 35 এর থেকে যখন কমে যাবে, 35 মিলিমিটার পার মার্কারি এর থেকে যখন কমে যাবে, অর্থাৎ সেই মুহূর্তে দেখা যাবে যে বডিতে অ্যালকালি বা ক্ষার অনেক বেশি হয়ে গেছে, অ্যালকালোসিস হয়ে গেছে। মেডুলা অবলিঙ্গাটা সমস্যা, রেসপিরেটরি সিস্টেমকে বলবে তুমি বাবা তাড়াতাড়ি ওকে এইখান থেকে বাঁচাও, ওর অ্যালকালি লেভেল অনেক বেড়ে গেছে, মেটাবলিক অ্যালকালোসিস হয়ে গেছে। তো কি করতে হবে স্যার? তুমি ওকে আস্তে আস্তে ব্রিদিং নিতে বলো, তুমি ওকে আস্তে আস্তে ব্রিদিং নিতে বলো। ওকে আর জোরে জোরে যেন ব্রিদিং না নেয়, নর্মাল ব্রিদিং থেকে কমিয়ে দাও, ওকে আস্তে আস্তে ব্রিদিং নিতে বলো। তাহলে কি করতে হবে? হাইপোভেন্টিলেশন। হাইপোভেন্টিলেশন যদি হয় তাহলে কি হবে? তাহলে যে পরিমাণে আমরা নিঃশ্বাস নিয়ে আমরা যতটা কার্বন ডাইঅক্সাইড বের করি, যদি সেই সময় আমরা ধীরে ধীরে যদি আমরা শ্বাস নিই তাহলে কার্বন ডাইঅক্সাইডটা কম বেরোবে। কার্বন ডাইঅক্সাইডটা কম যদি বেরোয় তাহলে কি হবে? তাহলে বডির মধ্যে কার্বন ডাইঅক্সাইডের এটা তখন কি হবে? তখন স্লো ব্রিদিং নিতে হবে, স্লো ব্রিদিং। তুমি ধীরে ধীরে, এই হাইপারভেন্টিলেশনের কথা মানে হচ্ছে স্লো ব্রিদিং, হাইপারভেন্টিলেশনের কথা মানে হচ্ছে ফাস্ট এন্ড ডিপ ব্রিদিং, স্লো ব্রিদিং। তাহলে কি হবে? কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশনটা যেমন নিচের দিকে রয়ে যায়, এটাকে রেজিস্ট করবে, এটাকে রেজিস্ট করবে, অত আর বেরোবে না, রিমুভালটাকে কিন্তু কমিয়ে দেবে। এই যে রিমুভালটা ছিল সেই রিমুভালটাকে রেজিস্ট করবে, রেজিস্ট করলে কি হবে? কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশনটা রিমুভালটা অনেক কমে যাবে, অতটা আর হবে না, রিমুভালটা কমে যাবে। রিমুভাল কমে যাওয়া মানে কিন্তু আবার পিএইচ লেভেল, এর পিএইচ লেভেলটা মেটাবলিক অ্যাসিডিটি হওয়ার ফলে কি ছিল? পিএইচ লেভেলটা তখন হয়ে গেছিল কত? পিএইচ লেভেল ধরুন হয়ে গেছিল 7.5 এর জায়গায় 8 or 8.5 হয়ে গেছে ধরুন। যখন আবার সে হাইপোভেন্টিলেশন হবে, কার্বন ডাই অক্সাইড যখন তার বডি থেকে কম বেরোবে, কার্বন ডাই অক্সাইড যখন কম বেরোবে তখন কি হবে? আবার পিএইচ লেভেল তার নর্মাল জায়গায় ফিরে আসবে, 7.4 এ আসবে। এইটি হচ্ছে আমাদের রেসপিরেটরি মেকানিজম। এই মেকানিজমের থ্রু দিয়ে আমরা এই ইমব্যালেন্সটাকে তৈরি করতে পারি। ঠিক এই জিনিসগুলো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে। যেটা বলছিলাম সেদিন যে আমার কলিগের, আমাদের বন্ধুর যে ঘটনাটা ঘটেছিল, সেদিন কিন্তু এই রেসপিরেটরি সিস্টেমই তাকে বাঁচিয়ে দিয়ে গেছে।
তার অ্যাসিডোসিসের জায়গায় তার অ্যালকালোসিস হয়েছিল। এবং পরের দিন যখন আমার সঙ্গে আলোচনা করলাম, আমি তাকে বললাম তোমার কিন্তু ইলেকট্রোলাইট ব্যালেন্স ইমব্যালেন্সিং হয়েছিল। বলে ঠিক বলেছেন স্যার। তো এই হচ্ছে আমাদের অ্যাসিড বেস ব্যালেন্সের জায়গা। এই পর্যন্ত আমি বলে এখানে শেষ করছি। আর যদি কারো কিছু প্রশ্ন থাকে করুন, আমি চেষ্টা করবো। না স্যার, এই যে হাইপারটা একবার বলে দিন তো স্যার। হাইপো ভেন্টিলেশনে 30,000 ব্রিদিং, এইখানটা একটু 31 কোথায় কোথায় বললাম আমি? 31 কোথায় বললাম 31? এই যে লিখেছেন না 3100 ব্রিদিং, এই হাইপো ভেন্টিলেশনে মেটাবলিক মেটাবলিক অ্যালকালোসিস। হ্যাঁ 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 ওইখানে। মেটাবলিক যদি 35 মিলিমিটার পার মার্কারির নিচে নেমে যায়, এটা হচ্ছে পার্সিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ বলা হয় পার্সিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড, PCO2। হ্যাঁ PCO2 কতটা মানে হচ্ছে পার্সিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড। পার্সিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড যদি 35 এর নিচে নেমে যায়, আচ্ছা আচ্ছা ঠিক। সেটা হচ্ছে অ্যালকালোসিস। আর পার্সিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড যদি 45 এর চেয়ে বেশি হয়ে যায়, তখন সেটা হয় অ্যাসিডোসিস। আচ্ছা হ্যাঁ বলুন, কি বলছেন? স্যার হাইপোটা আর হাইপারটা একবার বলে দিন না প্লিজ। হাইপো কথাটা মানে হচ্ছে কম, হাইপার কথা মানে হচ্ছে বেশি। হাইপো কথাটা মানে হচ্ছে কম, হাইপার কথাটার মানে হচ্ছে বেশি। হাইপার টেনশন আমরা বলি হাই প্রেসার হলে, লো প্রেসার হলে আমরা বলি হাইপোটেনশন। তেমনি ভেন্টিলেশন কথাটা মানে হচ্ছে জোরে জোরে ব্রিদিং নেওয়া। ভেন্টিলেশনের মানে হচ্ছে এখানে ব্রিদিং। হাইপার ভেন্টিলেশন মানে ডিপ অ্যান্ড ফাস্ট ব্রিদিং, হাইপো ভেন্টিলেশন মানে স্লো ব্রিদিং। থ্যাংক ইউ স্যার। বলুন আর কার কিছু যদি থাকে। হ্যাঁ, আই হোপ আমি এই চ্যাপ্টারটা শেষ করতে পেরেছি। রাজদুল ভাই। জি, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, যে অত্যন্ত সুন্দরভাবে আসলে আজকে আমরা মনোযোগ সহকারে আমরা ক্লাসটি শুনছিলাম। যতই শুনছিলাম ততই আসলে মুগ্ধ হচ্ছিলাম যে এত সুন্দর করে আসলে চিত্র একে একে যেভাবে আসলে আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, সত্যি এটা আমরা আসলেই আমরা অনেক কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি অত্যন্ত পরিশ্রম করে আসলে আমাদেরকে এই ক্লাসগুলো উপহার দিচ্ছেন। সেজন্য হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা চাইবো যে আপনি আরো যত বেশি আমাদেরকে সময় দিবেন, আমরা আপনার কাছে কৃতার্থ থাকব। তো আমরা জানি যে আমাদের ক্লাসের শেষে আমরা আমাদের সিনিয়রদের আসলে কিছু নিয়ে নেই। তো আমি সেই দিকে চলে যাব। তারা আমি একটু জাকির ভাইকে আমি একটু একটা বিষয় অনুরোধ করব, সেটা হচ্ছে আমার অনুরোধ, আপনি আমি যখন কথা বলি বা আমি দুইটা আইডি দিয়ে যখন ঢুকি, তখন আমার যে ছবি সম্বলিত যে আইডিটা থাকে এইটা আপনি মিউট করে দিবেন যদি কখনো এটা আনমিউট থাকে। তাহলে সরি, যদি মিউট থাকে তাহলে আনমিউট করে আমি রেকর্ডটা করি। আর যেটাতে আমার ছবি নেই এইটা দিয়ে আমি কথা বলি সব সময়। তো এটা একটু মনে রাখবেন প্লিজ। যদি আমার কখনো মিস্টেক হয়ে যায়, যেমন আজকে যেটা হলো, তো সেই জন্য আমি আসলে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার কারণ আসলে একটা অনেকটা ইকুর ঝামেলায় সবাই ছিলেন। তো যাই হোক, আমি এটা জাকির স্যারকে আমি অনুরোধ করব। তো আমি এই জন্য আমি এই পর্যায়ে আমি চলে যাচ্ছি। আমি প্রথমেই চলে যেতে চাই যে জিতেন্দ্রনাথ সরকার স্যারের কাছে আমি যেতে চাই। স্যার যদি কিছু বলতেন।
ডক্টর জিতেন্দ্রনাথ সরকার। স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা। হ্যাঁ। স্যার, আমি শুনতে পাচ্ছি। অন্যরা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার, যা বলছেন এই তো জাকির স্যার চলে এসছে। হ্যাঁ, হ্যাঁ। আসলে মহামারী ছেড়ে দেন, অন্য কোনো স্যারকে ডাকেন। আচ্ছা, আমি এই পর্যায়ে আমি ডেকে নিতে চাই ডক্টর এস এম জাহাঙ্গীর স্যার। অন্যকে কল করুন স্যার, তো সাড়া দিচ্ছেন না। নীলকমল স্যারকে বলতে পারো, নীলকমল স্যারকে জিজ্ঞাসা। জি অমরনাথ স্যার, আমি চক্রবর্তী। আসতেছি। অজয় স্যার আমি আছেন। এই পর্যায়ে তাহলে আমি সরাসরি চলে যাই যে আমাদের ডক্টর নীলকমল বর্মন স্যারের কাছে। স্যার, যদি আপনি কিছু আজকের ক্লাস নিয়ে বা ওভারঅল যদি আপনি কিছু বলতেন। ডক্টর নীলকমল বর্মন স্যার। হ্যাঁ, রাইসুল স্যার কি বলবো, অজয় স্যারকে অজস্র ধন্যবাদ। অনেকদিন পরে একটা বিশাল আনন্দ পেলাম এই ক্লাসে থেকে। এর আগেও একটা ক্লাসে ইলেকট্রোলাইট ব্যালেন্স নিয়ে যেদিন বলেছিলেন, সেদিন একই প্রসঙ্গে একইভাবে আমি বলেছিলাম যে যেভাবে আমরা মায়াজম তত্ত্বকে কাজে লাগাই, আমরা কেন এই ফিজিওলজিটাকে আমাদের হোমিওপ্যাথিতে কাজে লাগাবো না বা লাগাতে পারবো না। তখনও কিন্তু অজয় দাস স্যার এটির উপরে আমাকে বোধহয় সমর্থনই করেছিলেন। তো আজকেও সেই একই কথা আমি বলছি, যে আজকের যে ক্লাসটা হলো এমন একটা কেমিস্ট্রি লেভেলের, শুধু সেই ওই 9-10 এর কেমিস্ট্রি নয়, 11-12 কেমিস্ট্রি নয়, পরবর্তী ক্ষেত্রে আমরা যখন রোগীর ক্রুশিয়াল পিরিয়ডে আমরা যে সকল রোগীগুলোকে দেখি এবং তাদেরকে যখন হসপিটালাইজড করতে হয় এবং আমাদের কি করা উচিত, সেই জায়গাটা কিন্তু আজকে অনেকখানি সুস্পষ্ট, আমরা অনেকখানি ধারণা পেলাম এবং তাতে আমাদের আত্মবিশ্বাস কিন্তু অনেকটাই বেড়ে গেল। আমি স্যারকে অনুরোধ করব যে এইভাবে ক্লাস চলুক, দরকার হলে আমার ক্লাস কমিয়ে দেওয়া হোক, আমার ক্লাস কমিয়ে দিয়ে অজয় দাস স্যারের ক্লাস বাড়ানো হোক, তাতে সার্বিকভাবে আমরা কিন্তু প্রত্যেকেই উপকৃত হব। আর এই ক্লাসের তো কোনো জবাব নেই, এটা এত সুন্দর একটা মেকানিজম, এত সুন্দর একটা উপস্থাপনা, এবং উনি একদম বিরক্তহীন সহকারে যেভাবে বললেন, আমার মনে হচ্ছিল আমি এই বুড়ো বয়সে গিয়ে ওনার কাছে গিয়ে আরো কিছু প্রশ্ন করি। তারপর ভাবলাম না থাক, প্রশ্নটা আমি নাইবা করলাম আজকে, সবার প্রশ্নের উত্তরগুলো শুনলেও কিন্তু আমার লাভ হবে, সেই জন্য প্রশ্ন না করে উত্তরগুলো শুনলাম। কেউ যদি মনোযোগ দিয়ে সমস্ত উত্তরগুলোকে খুব ভালোভাবে অ্যানালাইসিস করে, আশা করি অমরনাথ স্যার যেটা বারবার বলেন যে তোমার প্রশ্ন একদিন কমতে থাকবে, সেই প্রশ্নটা আস্তে আস্তে আমাদের কমুক এবং উনি আমাদেরকে আরো বেশি সমৃদ্ধ করুক এবং হোমিও দর্পণ এইভাবে আমাদেরকে মুগ্ধ করে দিক, আমাদেরকে প্লাবিত করে দিক, আমাদেরকে কি বলবো, সে বলবীরের মতো আপনি যেভাবে আজকে আবৃত্তি করলেন, হ্যাঁ, সে আমরা যেন চির উন্নতশীল করে বলতে পারি আমরা কোনো অংশে কম নেই। নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, অত্যন্ত চমৎকার বলেছেন এবং আমরাও চাইবো হোমিও দর্পণের পক্ষ থেকে
যে স্যার আমাদেরকে আরো বেশি বেশি আমাদেরকে সময় দেয় এবং আমাদের এই হোমিও দর্পণ গ্রুপ যেন আরো অনেক অনেক সমৃদ্ধ হয় এবং আমরা একদিন এই আজকের কবিতার মতোই আপনি বললেন যে আমরা বীরের মতো একদিন মাথা উঁচু করে শুধুমাত্র দুই বাংলা নয়, আমরা সারা পৃথিবীর মাঝে হোমিও দর্পণ একদিন মাথা উঁচু করে দাঁড়াবে, সেই প্রত্যাশাই আমরা সবসময় করি। তো আমি এই পর্যায়ে একদম চলে যাব আমাদের সকলের শ্রদ্ধেয় আমাদের শিক্ষাগুরু ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যারের কাছে। ধন্যবাদ। ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাবো রাইসুল ইসলামকে, কারণ ব্যাপারটা হচ্ছে পরিবেশটা এমন তৈরি করে দিয়েছেন, মানে খারাপ কিছু বলার জায়গা নেই। মানে আমরা যেন সেই বিদ্রোহ ঘোষণা করছি, মানে মিথ্যের বিরুদ্ধে এবং সত্যের বিরুদ্ধে লড়াই করছি, এরকম একটা ব্যাপার। আর একটা কথা ভুলে গেলে চলবে না, রাইসুরের আজকে একটা খুব ভালো আমরা গুণ আবিষ্কার করলাম এবং সবাই এটা না জানলেও আমি জানি, আমাদের অজয় স্যারও কিন্তু খুব ভালো আবৃত্তি করতে পারেন। গলার আওয়াজটা শুনে নিশ্চয়ই বোঝা উচিত কতটা বাসটা কতটা ভালো, মানে আওয়াজের যে বাস আর টোন থাকে, বাসটা খুব ভালো। এইটা খুব অসাধারণ ব্যাপার। আর আরেকটা ব্যাপার বলে, নীলকমল স্যারের ব্যাপারে একটা ব্যাপারে আমাদের খুব আপত্তি আছে, যেটা মানে কি বলবো, কি খারাপ লেগেছে কথাটা বলা যাবে না, কিন্তু ব্যাপার হচ্ছে আপত্তি একটা জায়গায় যে নীলকমল স্যারের ক্লাস কোনোভাবেই কমানো যাবে না, কমানো সম্ভব নয়। কিন্তু আমরা বলছি যে অজয় স্যারের ক্লাস আমরা বাড়াতে পারবো, আপনি সময় দিন, দায়িত্ব আমার। নীলকমল স্যারের বাড়ালে পরে আমরা বিপদে পড়ে যাবো, আমাদের অনেক কিছু। ভেরি গুড স্যার, ভেরি গুড, আই এম হ্যাপি, উই আর হ্যাপি। হ্যাঁ, এই জায়গাটা একদম পজিটিভ ঠিক করেছেন। স্যারের ক্লাস কখনো কমানো যাবে না, বাড়াতে হবে। রতন কুন্ডু স্যার,